ছল দ্বারা কোনো মানুষের মৃত্যু হয়ে থাকলে সেই মানুষের আত্মা এই জগৎ থেকে মুক্তি পায় না। যে মানুষটি ছল করেছে সেই মানুষটি যদি তার নিজের বাড়ির লোক হয়, তাহলে সেই আত্মার তার নিজের বাড়িতে ফিরে আসার সম্ভাবনা আরো বেড়ে যায়। নমস্কার সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বেদনাদায়ক ভৌতিক ঘটনা। মনোজিৎ ও শান্তনু দুই ভাই, কলকাতার বুকে তাদের বাড়ি, উচ্চ মধ্যবিত্ত তাদের পরিবার। তাদের এই পরিবারে আছে তাদের দুজনের মা বাবা ও তাদের একমাত্র দিদি। দিদির বিয়ে হয়ে গেছে, দিদি বাপের বাড়িতে থাকে। আবার একই বছরে এই দুই ভাইয়ের বিয়ে হয়। এরপর দুই ভাইয়েরই একটি করে কন্যা সন্তান হয়। মনোজিৎ কাকুর মেয়ের নাম মিতালি ও শান্তনু কাকুর মেয়ের নাম পিয়ালি। এরা ছিল আমার মামার প্রতিবেশী। বিয়ের আগে দুই ভাইয়ের মধ্যে যেমন মিল ছিল, বিয়ের পরেও একই মিল ছিল। এমনকি দুই জায়ের মধ্যেও, অর্থাৎ মনোজিৎ ও শান্তনু কাকুর স্ত্রীদের মধ্যেও কখনো ঝগড়া বা মনোমালিন্য দেখা যেত না। কলকাতাতেই তাদের একটি বড় চশমার দোকান ছিল। দুই ভাই একনিষ্ঠ পরিশ্রম করে এই ব্যবসা করত। এই জন্য বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না। দুই ভাইয়ের দুটি মেয়ে ও তাদের দিদির একটি ছেলে। তিনজনই খুব আদরে বড় হতে থাকে। সালটি ছিল 2005। মিতালি ও পিয়ালি কলেজ পাশ করে পড়াশোনা শেষ করে। এরপর এই দুই মেয়ের জন্য ভালো পাত্রের খোঁজ চলতে থাকে। তাদের পরিবারের লোকজন এটাই মনে মনে আশা করত যেন দুই মেয়েরই কোনো ধনী পরিবারে বিয়ে হয়। মিতালি ও পিয়ালির মধ্যে বয়সের পার্থক্য ছিল মাত্র 2 মাস। তাই একসঙ্গে দুজনেরই পাত্র খোঁজা হচ্ছিল। কিন্তু প্রায় 1.5 বছর পার হয়ে গেল, তবু তারা মনের মতন পাত্রের সন্ধান পেলেন না। এরপর দুই জায়গা থেকে দুবার মিতালির জন্য সম্বন্ধ আসে। তারা মিতালিকে পছন্দও করে, কিন্তু জানি না কেন এরপর আর সেই বিয়ের ব্যাপারে কথাবার্তা আর এগোয়নি। মিতালির মা একদিন এক গুরুজিকে তাদের বাড়িতে আমন্ত্রণ করেন, যিনি কিনা হাত দেখে ভবিষ্যৎ বলতে পারতেন। সালটি ছিল 2007। বাড়ির সকলে, অর্থাৎ মিতালির ঠাকুমা, বাবা মা, কাকা কাকিমা এবং পিসি সকলে অধীর আগ্রহে গুরুজির অপেক্ষা করেন। অবশেষে বিকেল 5টার সময় গুরুজি তাদের বাড়িতে আসেন। পরিবারের সকলে, বিশেষ করে মিতালি ও তার মা গুরুজিকে দেখে খুবই খুশি হয়ে যায়। প্রথমে গুরুজির আহারের ব্যবস্থা করা হয়। সকলে অধীর আগ্রহে মিতালির ভবিষ্যৎ জানার জন্য একত্রিত হন। গুরুজি মিতালির হাত দেখতে থাকেন। প্রায় 10 মিনিট কেটে যায়। কোনো কথা না বলে গভীরভাবে তার হাত দেখতে থাকে। পরিবারের সকলে অবাক হয়ে একে অন্যের দিকে তাকায়। এরপর ধৈর্য হারিয়ে মিতালির মা বলে ওঠে, গুরুজি, সব ঠিক আছে তো? আমার মেয়ের ভবিষ্যৎ ভালো আছে তো? গুরুজি মিতালির মায়ের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, তোমার মেয়ের ভবিষ্যৎ খুব ভালো আছে। তোমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই। এই কথা শুনে মিতালির মা, বাবা, কাকা কাকিমা, পিসি ও ঠাকুমা সবাই খুব খুশি হয়ে যান। গুরুজি বলেন, তোমার মেয়ের ভবিষ্যৎ খুব ভালো আছে, কারণ ও যদি চাকরির পরীক্ষা দেয় আর চাকরির জন্য যদি চেষ্টা করে, তাহলে খুবই ভালো ফল আছে। এই বলে গুরুজি মিতালিকে বলে, তোমার হয়ে গেছে। এরপর পিয়ালির মা, অর্থাৎ মিতালির কাকিমা গুরুজিকে বলে, গুরুজি, আমার মেয়ের হাতটা একটু দেখুন তো। এরপর গুরুজির সামনে পিয়ালির হাত রাখা হয়। গুরুজি পিয়ালির হাত দেখে প্রায় মিনিট খানিক পরেই বলেন, উত্তম,
অতি উত্তম। তোমার মেয়ের হাতে রাজসুখ লেখা আছে, অর্থাৎ অনেক বড় ধনী পরিবারে তোমার মেয়ের বিয়ে হবে, যাদের অনেক ধন সম্পত্তি থাকবে ও যাদের বাড়িতে চাকর বাকর সবকিছু থাকবে, বড় ব্যবসায়ীর বাড়িতে তোমার মেয়ের বিয়ে হবে। এই কথা শুনে বাড়ির সকলে খুব খুশি হয়, কিন্তু মিতালি ও তার মা খুব অবাক হয়ে যায়। এরপর মিতালির মা বলে, গুরুজি, আমার মেয়ের বিয়ের ব্যাপারে তো আপনি কিছুই বললেন না। তার পাত্র কেমন হবে এই বিষয়ে তো আপনি কিছুই বললেন না। গুরুজি বিরক্তি হয়ে বলেন, তোমার মেয়ের কপালে বিয়েই নেই, ওর হাতে কোনো বিয়ের রেখাই নেই। এই কথা শুনে পরিবারের সকলেরই মন ভেঙে যায়। মিতালি ও তার মা খুব রেগে যায়। রাত ৮টার সময় যখন তার মা তাকে খাবার খেতে ডাকে, তখন মিতালি তার মাকে খুব রাগ দেখায়। মিতালি তখন বলে, গুরুজিকে টাকা খরচা করে তুমি ডেকেছিলে, তাহলে কেন গুরুজিকে ওর হাত দেখতে দিলে বলো? মিতালির মা তখন বলে, বল আমি কি করতে পারি? মিতালি তখন বলে, চিরকাল যদি আমার বিয়ে না হয় আর আমার কাকার মেয়ের বিয়ে হবে, লোকে তো আমার উপর হাসবে। মিতালির মা তখন বলে, না, ওর থেকে ভালো তোর জীবন হবে। তুই চিন্তা করিস না, আমি তোর মা, আমি সব ঠিক করে দেব। বাড়িতে একটা দুঃখের আবহাওয়া ছড়িয়ে পড়েছে, কারণ মিতালিকে সবসময় চুপচাপ দেখা যাচ্ছে। এর জন্য মিতালির বাবা চিন্তিত হচ্ছে। নিজের বড় ভাইকে চিন্তিত দেখে মিতালি কাকাও চিন্তিত হচ্ছে। এইভাবে প্রায় বাড়ির সকলেই চিন্তিত। একজন বড় ব্যবসায়ীর ছেলে আশিস পিয়ালিকে দেখে তার পছন্দ হয়ে যায়। সে তার মনের কথা তার মাকে জানায়। পথে চলতে পিয়ালির মার সঙ্গে হঠাৎ আশিসের মার দেখা হয়। আশিসের মা পিয়ালির মাকে জানায়, আমার ছেলে তোমার মেয়ে পিয়ালিকে খুব পছন্দ করে, আমরা বিয়ের কথা বলতে তোমাদের বাড়িতে আসতে চাই। এই কথা শুনে পিয়ালির মার আর আনন্দের সীমা রইল না। পিয়ালির মা বাড়িতে গিয়ে দেখে যে পিয়ালির বাবা ও জ্যাঠা কিছু একটা আলোচনা করছে। সেই সময় পিয়ালির মা আনন্দে আত্মহারা হয়ে বলে, ওগো শুনছো, অনেক বড় খুশির খবর আছে। আমাদের মেয়েকে এই শহরের বড় ব্যবসায়ীর ছেলে আশিস পছন্দ করেছে। আরে মণিশঙ্কর বাবুর ছেলে। গুরুজি ঠিক বলেছেন, আমার মেয়ের কপালে অনেক সুখ লেখা আছে। এই কথা শুনে পিয়ালির বাবা ও জ্যাঠা অবাক হয়ে একে অন্যের দিকে তাকায়। ততক্ষণে মিতালির মা দৌড়ে বাইরে বেরিয়ে আসে। এই কথা শুনে তার মন খারাপ হয়ে যায়। তখন পিয়ালির বাবা তার স্ত্রীকে বলে, আরে তুমি এসব কি করছো, এখন থাক, দেখছো তো বাড়ির বড় মেয়ের বিয়ে ভেঙে গেছে। তখন মিতালির বাবা তার ভাইকে বলে, না না, তুই এসব কি বলছিস ভাই, মিতালির বিয়ে ভেঙে গেছে বলে কি পিয়ালির বিয়ে হবে না? আমরা সবাই খুব খুশি, যাক একটা খুশির খবর তো এলো, তোমরা ছেলের বাড়িতে খবর দাও, আমরা রাজি। এই কথা শুনে মিতালি ও তার মায়ের মন যেন জ্বলে উঠল। মিতালির মা চিন্তা করে, গুরুজি যা বলেছিল তাই হলো, আমার মেয়ের বিয়ে হচ্ছে না আর ওর মেয়ের বিয়ে হবে এত ধনী পরিবারে। মিতালির মা মিতালিকে নিয়ে গুরুজির কাছে যায়। গুরুজি, আমার মেয়ের ভাগ্য আপনাকে পাল্টাতেই হবে। আমার মেয়ের বিয়ে হবে না আর আমার জায়ের মেয়ের বিয়ে হবে, এটা আমি কি করে সহ্য করি? গুরুজি বলল, তোমার মেয়ের কপালে তো বিয়েই নেই, তাহলে বিয়ে কি করে হবে? গুরুজি, আপনাকে ব্যবস্থা করতেই হবে, যত টাকা লাগবে আমি দেব। টাকার কথা শুনে গুরুজি কিছু একটা চিন্তা করে আর বলে,
ওর মেয়ের ভাগ্য নিতে হবে, তার জন্য ওর মেয়েকে এখানে আনতে হবে। কিন্তু আমি যা যা বলবো তাই করতে হবে, মনে থাকবে তো? তাহলে আর আশিসের সাথে পিয়ালির বিয়ে হবে না। গুরুজি, আপনি যা বলবেন আমরা তাই করব, শুধু আমার মেয়ের বিয়েটা যেন হয়। এরপর ছেলেপক্ষ বিয়ে পাকাপাকি করতে পিয়ালিদের বাড়িতে আসে, সাথে পিয়ালির জন্য একটি শাড়িও নিয়ে আসে। মিতালির মা আশিসকে মন্ত্র মেশানো একটি লাড্ডু খাওয়ালেন। এই লাড্ডু খেলে কিছুদিনের মধ্যে নাকি আশিস পিয়ালিকে বিয়ে করতে অস্বীকার করবে। মোটামুটি নাকি 1 সপ্তাহের মধ্যেই তাদের বিয়ে ভেঙে যাবে। এরপর 1 সপ্তাহ কেটে গেল। 1 সপ্তাহ পর ছেলের মা ফোনে জানায় যে বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। মোটামুটি নাকি 1 মাস পরই তাদের দুজনের বিয়ে হবে। এই কথা শুনে মিতালি ও তার মায়ের মাথায় যেন বাজ পড়ে গেল। দেখলে তো কি হলো, আমার বিয়ে আর হবে না। এর থেকে তো ভালো হতো আমি মরেই যেতাম। হতাশ হয়ে মিতালি ও তার মা গুরুজির কাছে যায় আর বলে, এ কি গুরুজি, আপনি বললেন বিয়ে ভেঙে যাবে, আরে ওরা তো বিয়ের দিন পাকাপাকি করে ফেললো। গুরুজি বললেন, শান্ত হয়ে যাও, এর জন্য অন্য একটি উপায় আছে, কিন্তু তোমরা কি করতে পারবে? যত টাকা লাগবে আমি দেব, টাকার জন্য আপনি কোনো চিন্তা করবেন না। গুরুজি বললেন, হ্যাঁ, টাকা তো লাগবেই, কিন্তু তার সাথে আরো একটা কিছু করতে হবে। মিতালির দিকে গুরুজি তাকিয়ে বললেন, তুমি কি করতে পারবে, বলো? আশিসকে পাওয়ার জন্য যা করতে হয় আমি করব। কালো জাদু করে ওকে মেরে ফেলতে হবে, তবেই আশিস তোমার হবে। বলো, তুমি কি করতে পারবে? নিজের বোনের মৃতদেহ কি দেখতে পারবে? মিতালি কিছু একটা চিন্তা করে বলল, হ্যাঁ পারবো। এরপর পিয়ালির মাথার চুল ও তার অন্তর্বাস ইত্যাদি সংগ্রহ করা হলো। কালো শক্তির কার্যপ্রণালী শুরু করা হলো। মোটামুটি 1 সপ্তাহের মধ্যে পিয়ালি খুব অসুস্থ হয়ে পড়ল। তার খুব জ্বর হয়। তারপর সে এতটাই অসুস্থ থাকতো যে প্রায় সময় সে শুয়ে থাকতো। চোখগুলো কেমন যেন কালো হয়ে গেছে। বাড়ির সবাই খুব অবাক, হঠাৎ এমন কেন হলো? অনেক ডাক্তার দেখানো হলো, কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না। এরপর চেন্নাইতে নিয়ে যাওয়া হলো। সেখানে তারা জানতে পারলো সে আর বেশি দিন বাঁচবে না। রিপোর্টে দেখা যায় যে তার ক্যান্সার হয়েছে। এখানে আমি ঘটনাটা একটু থামাবো। আমি কালো জাদু সম্বন্ধে যতটা তথ্য সংগ্রহ করেছি তাতে আমি জেনেছি কালো জাদুতে মানুষের শরীরে কোনো খারাপ আত্মাকে প্রবেশ করানো হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসগুলো খুব কাছের মানুষই করে। এখন যদি প্রশ্ন করা হয় এই কালো জাদু কেন করা হয়, উত্তর একটাই আসবে, কালো জাদু এই জন্য করা হয় মানুষের যা অতি মূল্যবান জিনিস, সেটা হলো মানুষের জীবন, তা কেড়ে নেওয়ার জন্য। সেটা সম্পত্তির জন্য হতে পারে, আবার কেউ বা পড়াশোনাতে ভালো সেই হিংসাতেও হতে পারে। আবার আজকের ঘটনায় যে কারণ দেখানো হচ্ছে সেই কারণও হতে পারে। ওই খারাপ আত্মাটি যার শরীরে থাকে তাকে ভিতর থেকে খেতে শুরু করে। খুব তাড়াতাড়ি সেই মানুষটির ওজন কমতে থাকে। ওই আত্মা তার শরীরের ভিতরের সব অঙ্গগুলোকে নষ্ট করতে থাকে। কখনো দেখা যায় যে তার কিডনি খারাপ হয়েছে, কখনো লিভার ফেল হয়েছে, আবার কখনো রিপোর্টে দেখা যায় যে সেই মানুষটির ক্যান্সার হয়েছে। আর যত বড়ই ডাক্তার দেখানো হোক না কেন, সেই পেশেন্ট কিছুতেই ঠিক হবে না, অবশেষে তার মৃত্যু হবে। কিন্তু যদি সময় থাকতে কোনো তান্ত্রিক যদি সেই আত্মাকে জব্দ করতে পারে, তাহলে সেই রোগীর জীবন বেঁচেও যেতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, রোগীর আত্মীয় স্বজন বুঝতে পারে না যে রোগীর আসলে কি হয়েছে, কারণ সে কোনো ভয়ঙ্কর আচরণ করে না। তার দেহ ক্রমশ শুকিয়ে যেতে থাকে, যেভাবে
একটা গাছের গোড়া থেকে সেই গাছকে আলাদা করলে যেমন সেই গাছটি আস্তে আস্তে শুকিয়ে যায়, ঠিক সেরকমই একটা ব্যাপার। রোগীর বাড়ির লোক সময় থাকতে ব্যবস্থা নেয় না, অর্থাৎ তান্ত্রিকের কাছে গিয়ে এর কোনো সমাধান করে না, তাই পেশেন্টের অকাল মৃত্যু হয়। অনেক মানুষের জীবন বাঁচানোর জন্য এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা হলো। এবার আবার চলে আসি ঘটনায়। পিয়ালির বাবা মা আর পিসি পিয়ালিকে নিয়ে চেন্নাইতে গিয়েছে। সেখানে তারা জানতে পারে যে পিয়ালির ক্যান্সার হয়েছে, সে আর বেশি দিন বাঁচবে না। একথা শুনে তাদের মাথায় বাজ পড়ল। সেখানে তার 1 মাস ট্রিটমেন্ট চলে। ডাক্তাররা বলেন, কি হবে আর এখানে রেখে, সে তো আর বেশি দিন বাঁচবে না। বড়জোর 1 মাস, এখন তার বাড়িতে থাকাই ভালো। সন্তান বেশি দিন বাঁচবে না একথা শোনা বাবা মার জন্য যে কতটা কঠিন অবস্থা হতে পারে তার বলার ভাষা রাখে না। ডাক্তারের কথা মতো তারা পিয়ালিকে নিয়ে কলকাতায় ফিরে আসে। বাড়ির অন্য সদস্যরা যখন জানতে পারে পিয়ালির শরীরের অবস্থা, তখন তারাও খুব ভেঙে পড়ে, তবে শুধুমাত্র মিতালি ও তার মা বাদ দিয়ে। বাইরে থেকে তারা দেখাচ্ছিল বাড়ির অন্যান্য সদস্যদের মতন তারাও খুব দুঃখিত, কিন্তু মনে মনে তারা খুব খুশি ছিল। আশিস পিয়ালির সাথে দেখা করতে আসে। পিয়ালিকে সে খুব ভালোবাসতো, তাই তার এরকম অবস্থা দেখে সে খুব দুঃখিত ছিল। সে দেখে পিয়ালির শরীরের অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে, তাকে তো আর চেনাই যাচ্ছে না। পিয়ালি বিছানায় শুয়ে আছে, তার গা যেন সম্পূর্ণ শুকিয়ে গেছে। পরিবারের সকলে তাকে ঘিরে বসে আছে। আশিস মনে মনে ভাবতে থাকে, কি সুন্দর দেখতে ছিল পিয়ালিকে, আর এখন তার কি অবস্থা হয়েছে। পিয়ালি বলে, আশিস, তুমি দুঃখ করো না। বাড়ির কেউ আমাকে বলছে না, কিন্তু আমি জানি খুব শীঘ্রই আমি মারা যাব। আমি চাই, আমার শেষ ইচ্ছা, তুমি আমার দিদিকে বিয়ে করবে। এই কথা শুনে পিয়ালির মা কাঁদতে আরম্ভ করলো। বাড়ির অন্যান্য সদস্যরাও অবাক হয়ে গেল। পিয়ালির জেঠিমার মুখে হাসি ফুটলো। পিয়ালির পিসি তার দিকে তাকালো, কিন্তু একটু অবাক হলো। সে ভাবলো, আমরা সবাই শোকে, তাহলে তার মুখে হাসি এলো কিভাবে। আশিস বলল, এটা কিভাবে সম্ভব। তখন পিয়ালি বলল, আমি মারা যাওয়ার পর তুমি কাউকে না কাউকে তো বিয়ে করবে, তাহলে কেন আমার দিদিকেই তুমি করো বিয়ে। এটাই আমার শেষ ইচ্ছা। কিছুদিনের মধ্যে পিয়ালি মারা যায়। পিয়ালি মারা যাওয়ার পর ওই এলাকায় একটা শোকের ছায়া নেমে এলো। আশেপাশে অনেকেই জানতো না যে তার কোনো রোগ হয়েছিল। পিয়ালির মৃত্যুতে সবাই খুব অবাক হয়ে যায়। 24 বছরের একটা মেয়ে, কিভাবে সে মারা গেল। পিয়ালির শেষ ইচ্ছা ছিল আশিসের সাথে তার দিদির মিতালির যেন বিয়ে হয়, তাই মারা যাওয়ার 1 বছর পর মিতালির সাথে আশিসের বিয়ে হয়। মিতালি ও তার মায়ের আনন্দের আর সীমা রইল না। মিতালির মার এটাই তো স্বপ্ন ছিল যে এক ধনী পরিবারে যেন তার মেয়ের বিয়ে হয়। এই স্বপ্ন পূরণ করতে একটা মা বাবার কোল খালি করতে দ্বিধাবোধ করলো না। আপাত দৃষ্টিতে যাদেরকে দেখে মনে হয় ভালো মানুষ, কিন্তু তাদের মধ্যে ক্রিমিনাল লুকিয়ে থাকে। এটা আমাদের কল্পনার বাইরে। বিয়ের পর মিতালি এবং আশিস ভালোভাবে সংসার করছিল। আশিসের মা বাবাও মিতালিকে খুব ভালোবাসে। একদিন রাতে হঠাৎ আশিসের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে সে দেখে তার বউ তার পাশে ঘুমাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1:45 বাজে। সে বাথরুমের দিকে যায়। বাথরুমের দরজা খুলতে যাবে, তখন একটা শব্দ শুনতে পায়। তার মনে হলো কেউ যেন বাথরুমের ভিতরে আছে, কারণ সে জলের শব্দ শুনতে পাচ্ছে। সে আস্তে করে বাথরুমের দরজাটা খোলে, আর সে দেখলো তার বউ বাথরুমের বাথটবে জলে শুয়ে আছে, আর তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে।
সে মিতালির পায়ের দিকে তাকায় আর দেখে তার পা উল্টো দিকে ঘোরানো আছে। এই দেখে আশিস প্রচন্ড ভয় পেয়ে যায় আর সে বাথরুম থেকে দৌড়ে ঘরে চলে আসে আর ঘরে এসে দেখে তার বউ তার খাটে শুয়ে আছে। সে ভাবতে থাকে, তাহলে বাথরুমে কে কে ছিল? তাহলে কি সে ঘুমের মধ্যে কিছু ভুল দেখেছে? এরপর সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে অফিসে চলে যায়। আশিস ভাবলো কাল রাতে সে যা দেখেছে সেটা হয়তো তার মনের ভুল ছিল। এরপর সন্ধ্যার সময় অফিস থেকে বাড়িতে ফেরে। বাড়িতে ফিরলে সে তার স্ত্রীকে চা নিয়ে আসতে বলে। আশিস সোফাতে বসে কিছু একটা ভাবছিল। মিতালি এসে বলে, চা নাও। চায়ের কাপটা নেয়ার জন্য আশিস যখন হাত বাড়ায় তখন সে লক্ষ্য করে মিতালির হাতের আঙুলগুলো যেন কি ভয়ঙ্কর। আঙুলগুলো যেন পুরো ভূতের মতন। আশিস চিৎকার করে। এই শুনে তার মা দৌড়ে আসে। আশিসের মা এসে বলে, কি হলো? আশিস বলল, মা, মিতালির হাতের আঙুলগুলো দেখো। আশিসের মা দেখে যে সব ঠিক আছে। আশিসের মা তখন জিজ্ঞাসা করে, কি হয়েছে? মিতালির আঙুলে কি হয়েছে? সব তো ঠিক আছে। আশিস বলল, কিছুক্ষণ আগে ওর আঙুলগুলো তো ভয়ঙ্কর দেখাচ্ছিল। আশিসের মা অবাক হয়ে বলে, আরে না, কিছু তো হয়নি তো। তুই অফিস থেকে এসেছিস তো, তোর ক্লান্ত মনে হচ্ছে, তাই তোর এরকম মনে হচ্ছে। আশিসের কথা শুনে মিতালি খুব অবাক হয়। সেই সাথে আশিসের মাও অবাক হয়। আশিসের মা ভাবতে থাকে যে হঠাৎ আশিস এরকম আচরণ কেন করছে, এর আগে তো কখনো এরকম করেনি। রাত্রে আশিস ঘুমাচ্ছিল। হঠাৎ আশিসের ঘুম ভাঙে। সে দেখে পাশে তার বউ নেই। সিলিং এর দিকে তাকিয়ে সে যা দেখলো, সে দেখে তার অবস্থা তো সম্পূর্ণ খারাপ হয়ে গেল। সে দেখে যে টিকটিকি যেভাবে দেওয়ালে সেটে থাকে, মিতালি ঠিক সেইভাবে তার রুমের ভেতরে সিলিং এ সেটে আছে। এই দেখে আশিস মা বাবা বলে চিৎকার করতে থাকে। চিৎকার করতে করতে সে তার মা বাবার রুমে চলে আসে। তার মা বাবা দৌড়ে তার রুমে যায় আর দেখে সবকিছু স্বাভাবিক। তার বাবা বলে, বৌমা তো ঘুমাচ্ছে, কি হয়েছে? আশিস বলল, বাবা, আমি এক্ষুনি মিতালিকে দেখলাম সিলিং এ সেটে ছিল। এই কথা শুনে আশিসের মা বাবা খুব টেনশনে পড়ে যায়। ছেলের যে কি হলো, এই ধরনের কথা কেন বলছে? আশিস আর ওই রুমে যেত না। মিতালির সাথে থাকতে সে খুব ভয় পেত। মিতালিও খুব টেনশনে পড়ে যায়। তার স্বামী তার থেকে দূরে দূরে থাকতে শুরু করলো। দুদিন পর সে তার স্বামীর কাছে এসে বলে, কি হয়েছে তোমার? তুমি আমার সাথে এরকম আচরণ করছো কেন? বলো আশিস, কি হয়েছে তোমার? তুমি এইভাবে দূরে দূরে থেকো না, আমি সহ্য করতে পারছি না। তখন আশিস হঠাৎ তার গলা চেপে ধরে আর বলে, নিজের ছোট বোনকে ছল করে মেরে এখন বড় বড় কথা বলছিস? মিতালি কোনো রকমে তার হাত ছাড়িয়ে পালিয়ে যায়। সে তার শাশুড়িকে গিয়ে বলে, মা, দেখুন না, আপনার ছেলে আমার সাথে কি অদ্ভুত আচরণ করছে, খুব ভয়ঙ্কর আচরণ করছে। এখন ও আমার গলা টিপে ধরেছিল। তার শাশুড়ি বলছে, কি ব্যাপার বলো তো? তুমি বলছো আশিস অদ্ভুত আচরণ করছে, আর আশিস বলছে তুমি অদ্ভুত আচরণ করছো। কি হচ্ছে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আশিস কিছুদিনের জন্য শহরের বাড়ি চলে যায় একটু রিল্যাক্স হওয়ার জন্য। সন্ধ্যাবেলা আশিসের মা বাবা আলোচনা করছে যে ছেলেটার যে কি হলো, সে বউয়ের সাথে থাকতে চাইছে না, বউকে এত ভয় পাচ্ছে, কি যে হলো ছেলেটার। এই সময় তারা হঠাৎ লক্ষ্য করে তাদের ছেলের বউ সিঁড়ির রেলিং এ হাঁটাচলা করছে। আর কি ভয়ঙ্কর ভাবে হাঁটছে, চুলগুলো খোলা। এই দেখে তার শ্বশুর শাশুড়ি খুব ভয় পেয়ে যায়। তারা তখন বুঝতে পারলো তাদের ছেলে মিতালির সম্বন্ধে যা যা কথা বলেছে সব সত্যি কথা। তারা ঠিক করে মিতালিকে আর এই বাড়িতে রাখা যাবে না। পরের দিন তারা মিতালিকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। মিতালির শ্বশুর বাড়ির লোক
মিতালির বাপের বাড়িতে জানিয়ে দেয় যে তারা মিতালিকে আর শ্বশুর বাড়িতে তুলবে না। কারণ জিজ্ঞাসা করলে মিতালির শ্বশুর বাড়ির লোক বলে, কারণ আপনাদের মেয়ের গায়ে প্রেতাত্মা আছে, আর না হলে সে একটা পাগল মেয়ে। কেউ দেয়ালে সেঁটে থাকে, কেউ নিজের স্বামীকে ভয় দেখায়। আপনার মেয়ে তো সিঁড়ির রেলিং এ হাঁটে, কি শিক্ষা দিয়েছেন আপনারা? আমাদের মাথায় ভূত চেপেছিল, তাই আপনাদের এই মেয়েকে আমরা পুত্রবধূ করে বাড়িতে নিয়ে গেছিলাম। মিতালির বাড়ির সবাই অবাক হয়ে যায় আর ভাবে, কি বলছে তারা? মিতালি এইরকম আচরণ কেনই বা করবে? মিতালির বাবা মিতালির মাকে বলে, তুমি একবার মিতালির সাথে কথা বলো, জিজ্ঞাসা করো ওখানে কি হয়েছে। মিতালির মা মিতালিকে একা ঘরে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুই এরকম করছিস কেন? তুই জানিস না তোর বিয়ের জন্য আমাদের কি না করতে হয়েছে? এত কষ্ট করে তোর বিয়ে দিলাম, তুই এসব অদ্ভুত আচরণ করছিস কেন বল? চুপ করে থাকিস না মিতালি, বল। মিতালি বলল, আমি উত্তর দেব জেঠিমা। মিতালির মা চমকে ওঠে। এবার কেমন লাগছে? আমাকে মেরে ফেললে তো জেঠিমা, এবার দেখবে তোমার মেয়েও মরবে। আমি রেল লাইনে গলা দিতে যাচ্ছি। পিয়ালি, তুই এলি কিভাবে? তুই তো মরে গেছিস। আমি মরিনি, তুমি আমাকে মেরেছো। হ্যাঁ, আমি প্রতিশোধ নিতে এসেছি। যেমন তুমি আমার প্রাণ নিয়েছো, আমি তোমার মেয়ের প্রাণ নেব। সেই সময় মিতালির শরীরে পিয়ালির আত্মা প্রবেশ করেছিল। মিতালির মা হাত জোর করে বলে, আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। না, ক্ষমা করতে পারবো না। কি দোষ করেছিলাম আমি? আমাকে মেরে ফেললে কেন? যেমন আমার মা নিজের সন্তানকে হারিয়েছে, তেমন তুমিও নিজের মেয়েকে হারাবে। মিতালির মা প্রচন্ড ভয় পেয়ে যায়। মিতালির পা চেপে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, এরকম করিস নে মা। মিতালি তোর দিদি হয়, তুই নিজের দিদির প্রাণ নিবি কি করে? আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দে মা। নিজের দিদির প্রাণ নিস না মা। মিতালির দেহে থাকা পিয়ালির আত্মা বলল, ও, নিজের মেয়ের জন্য খুব কষ্ট হচ্ছে না? আর একবারও আমার মা বাবার কথা চিন্তা করলে? আমার মায়ের কোল খালি করে তার সন্তান কেড়ে নিলে একটুও তোমার কষ্ট হলো না? ভাবলে না আমার মা বাবার কি হবে? মিতালি দিকে তো আমি নিজের দিদি ভাবতাম। যাওয়ার সময় নিজের সবকিছু দিয়ে গেলাম। আর তোমরা মা মেয়ে আমার সাথে ছলনা করে আমাকে মেরে ফেললে। মিতালির মা মিতালির পা ধরে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দে, অনেক বড় ভুল করে ফেলেছি। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দে মা। তুই ক্ষমা না করলে আমি তোর পা ছাড়বো না মা, আমাকে ক্ষমা করে দে মা। মিতালির দেহে থাকা পিয়ালির আত্মা বলল, ঠিক আছে, আমি ক্ষমা করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। মিতালির মা বলল, হ্যাঁ মা, তুই বল, তুই যা বলবি আমরা তাই করব, আমি তাই করব, বল মা। পিয়ালি তখন বলল, তুমি যে অপরাধ করেছো, আমি চাই বাড়ির সবার সামনে তুমি তা স্বীকার করবে। হ্যাঁ মা, আমি তাই করব। আমি যা ভুল করেছি, আমি যে অপরাধ করেছি, আমি সবার সামনে তা স্বীকার করব। আমি সবার সামনে স্বীকার করব। এরপর মিতালির মা বাড়ির সকলকে, মিতালির বাবা, পিয়ালির বাবা, পিয়ালির মা, পিয়ালির পিসি ও পিসির ছেলে সকলকে একত্রিত করে। মিতালিকে সামনে রেখে মিতালির মা সকলকে বলে, আমি বড় অপরাধ করেছি, আমি তা আজকে সবার সামনে স্বীকার করতে চাই। মিতালির মা পিয়ালির মায়ের হাত ধরে বলে, আমি তোমার অপরাধী, তোমার মেয়ের মৃত্যুর জন্য আমিই দায়ী। আমি যখন দেখতে পারলাম তোমার মেয়ের কপালে এত সুখ, এত ধনী পরিবারে তোমার মেয়ের বিয়ে হবে, আর আমার মেয়ের কপালে কোনো সুখ নেই, তার বিয়েই হবে না,
আমি এটা হিংসাতে সহ্য করতে পারলাম না। আমার মনে খুব ক্ষোভ সৃষ্টি হলো। মেয়ের ভাগ্য পাল্টানোর জন্য আমি আমি তোমার মেয়ের ওপর কালো জাদু করি, আর তোমার মেয়ে কিছু দিনের মধ্যে অসুস্থ হয়ে যায় আর মারা যায়। মিতালির মার মুখে এসব কথা শুনে বাড়ির সকলে চমকে ওঠে। মিতালির দেহে থাকা পিয়ালির আত্মা তার মাকে বলে, মা, আমি চাই জেঠিমা যে অপরাধ করেছে তা যেন জেঠিমা সবার সামনে স্বীকার করে। এই জন্যই আমি মিতালি দি দেহে এসেছি। এবার আমি চলে যাচ্ছি মা। তুমি মিতালি দি আর জেঠিমাকে ক্ষমা করে দিও। আমি আর কখনো মিতালি দি দেহে আসবো না। আমি চলে গেলাম মা। এরপর পিয়ালি আর কখনো মিতালির দেহে প্রবেশ করেনি। মিতালির শ্বশুরবাড়ির লোক মিতালিকে আর কখনো গ্রহণ করেনি। বাড়ির কেউ আর মিতালির মাকে ক্ষমা করতে পারল না। মিতালি আর শ্বশুর বাড়িতেও যেতে পারল না, আর বাপের বাড়িতে সকলের চোখেই সে ঘেন্না। এ সবকিছু সহ্য করতে না পেরে সে একদিন আত্মহত্যা করে নেয়। পিয়ালি তাদেরকে ক্ষমা করে দিলেও নিয়তি তাদেরকে ক্ষমা করলো না। তাদের কর্মের জন্য নিয়তি তাদের শাস্তি দিল। নিজের শখ আহ্লাদ পূরণ করার জন্য কোনো মানুষের এই অধিকার নেই যে সে অন্য মানুষের প্রাণ নেবে। যখনই মানুষ নিজের কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য এই ধরনের খারাপ পথ অবলম্বন করেছে, তার পরিণামও হয়েছে এরকমই খারাপ। কারো খুশি কেড়ে কেউ খুশি হতে পারে না। অরিত্রদা, এই ছিল ঘটনা। ঘটনাটি সত্যি ভালো লেগে থাকলে অবশ্যই পড়ে শোনাবেন। আমি কলকাতা থেকে লিখছি, আমার নাম না বলার জন্য আপনি ক্ষমা করে দেবেন। সত্যি মিতালির কি লাভ হলো? সে তো আলটিমেটলি কিছুই পেল না। কারোর জীবন নিয়ে কারো কখনো কোনো লাভ হতে পারে? নিজের বাড়িতেই কেউ জীবন নিতে পারে? সত্যি এটা শুনলে যেন গা একদম শিউরে ওঠে। এই সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই লিখে জানাবেন। তা ঠিক আছে বন্ধুরা, আজকের মতন আসি। আবার নেক্সট এপিসোডে দেখা হচ্ছে।